বন্দরনগরী চট্টগ্রাম থেকে লাকসাম আখাউড়া হয়ে আসাম পর্যন্ত রেলপথ নির্মাণ করে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি। চমৎকার পাহাড়ি পথে উদয়ন বা সূর্যোদয় দেখতে দেখতে আমাদের যাত্রা হবে উদয়ন এক্সপ্রেস ট্রেনে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাওয়ার জন্য আসলাম এই যে মেজান হাইলে আইয়ুন এই রেস্টুরেন্টে। এই হচ্ছে ভাত দিয়ে গেছে আর সালাদ দিয়ে গেছে, আর কিছু এখনো দেয় নাই, দিবে। এটা কিসের প্যাকেজ? এটা হচ্ছে মেজবান মাটির পাত্রে চনার ডাল দিবে, মেজবানি মাংস দিবে। এটা শুধুমাত্র খাওয়া চট্টগ্রামে আসছে, চট্টগ্রামের বিখ্যাত মেজবান তাই খাওয়া। এটা কিন্তু ঢাকাতেও পাওয়া যায়। আসলে ঢাকার তো রাজধানী, ঢাকাতে পাওয়া যায় না এমন কিছু না, সবই বল। যাই হোক, তাহলে খান না, চনার ডাল দিয়ে খাওয়া শুরু করি। না খাবো না কেন, আমি তো ঢাকাতেও খাই। ঢাকাতে খাই না না তো তাই বলে হ্যাঁ খাই তো না, আপনারা নিয়েও খাইছি। ছবি দেখাই দেবো দর্শকদের। হ্যাঁ দেখাতেন। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব উদয়ন এক্সপ্রেসে, যাব সিলেট। তো সেই যাত্রার জন্যই চলে এসেছি আমি একদম শুরুর স্টেশন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। ট্রেন ছাড়ার সময় বাকি এখনও 15 মিনিট। তো চলুন স্টেশনে প্রবেশ করি আর যাত্রা করি। যাত্রা করতে করতেই অনেক কথা হবে, যাত্রা পথ দেখা হবে। যদিও রাতের যাত্রা, রাতে যেমন স্টেশনগুলো থাকে সেভাবেই আমরা দেখতে দেখতে যাব এবং যাত্রা উপভোগ করব। স্টেশনে প্রবেশ করতে করতে দেখলাম অনেক মানুষ বের হচ্ছে, সম্ভবত কোনো একটি ট্রেন এসেছে, এজন্যই কিছুটা ভিড়। আর এখানে দেখছি যে ডিসপ্লে বোর্ডে দেয়া আছে উদয়ন এক্সপ্রেস 9:10টার সময় ছেড়ে যাবে এবং 5 নম্বর প্ল্যাটফর্মে দেয়া আছে। এখান থেকে এই গেটে ঢোকার পরে দেখা যাচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ ডানে বামে যেতে হবে না বেশি দূর। আর এখানে স্পষ্টভাবে দেয়া আছে উদয়ন এক্সপ্রেস ট্রেন নাম্বার 723। আর আমি দেখতে পাচ্ছি উদয়ন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, পিছে একটা মালগাড়ি। যদিও এরকম আন্তনগর ট্রেনের পিছনে মালগাড়ি জিনিসটা আমার কাছে বেমানান লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আপনারা অনেকে বলতে পারেন যে মালগাড়ি তো দরকার। মালগাড়ি দরকার ঠিক আছে, সেটা মালগাড়ি দরকারের জন্য মালগাড়িই আছে আলাদা, অথবা লোকাল ট্রেনের সাথেও মালগাড়ি থাকে, মানে বা মেইল ট্রেনের সাথে। মেইল মানেই তো যেটা চিঠিপত্র এবং মালামাল নিয়ে যাবে সেটাই মেইল। আন্তনগর তো আন্তনগর, যাত্রী নিবে। এই হচ্ছে উদয়ন এক্সপ্রেস। উদয়ন এক্সপ্রেস আর পাহাড়িকা এক্সপ্রেস, এটা অনেকটা রেল পশ্চিমাঞ্চলের যে ট্রেন আছে রূপসার সীমান্ত সেরকম। মানে এই যে উদয়ন ট্রেন যেটা এখন যাচ্ছে, এটা কালকে সকালে সিলেট থেকে পাহাড়িকা হয়ে চট্টগ্রাম আসবে। আবার এই যে উদয়ন ট্রেনটা যেটা এখন আমরা যাচ্ছি, এটা আজকে আসলো, পাহাড়িকা হয়ে আসলো। আবার আরেকটি উদয়ন ওই দিক থেকেও ছাড়বে, মানে সিলেট থেকেও ছাড়বে। সেই উদয়ন এখানে চট্টগ্রামে এসে পৌঁছাবে সকালে, এবং সকালবেলা সেটা আবার পাহাড়িকা হিসেবে ছেড়ে যাবে সিলেটের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন ছাড়ার এখনও সময় বাকি 10 মিনিট। এখানে গার্ড সাহেবের সাথে কথা হলো, গার্ড সাহেব বললেন যে গাড়ি সঠিক সময় ছেড়ে যাবে, এখনও 10 মিনিটের মতো সময় বাকি আছে। এখানে এই যে এসি স্লিপার আছে, তবে যাত্রী উঠে গেছে, এই জন্য দেখানো যাচ্ছে না ভিতরে। আর এখানে আছে এসি চেয়ার কার। এটাও তাপানুকূল চেয়ার কার। এরপর আছে পাওয়ার কার। আর ইনকার পাওয়ার কারের সাথে সালাত আদায়ের জন্য ঘর থাকে। এবং এরপরে আছে শোভন চেয়ার বা নন এসি শোভন চেয়ার। এই ট্রেনে কিন্তু যাত্রীর চাহিদা অনেক, মানে প্রচুর যাত্রী হয়, কারণ এই দিনে একটা রাতে একটা ট্রেন যাওয়া আসা করে চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখে। এটা হচ্ছে শোভন চেয়ারের একটা কোচ। এখানে আয়না সমেত বেসিন আছে, তারপর সাথে ওয়াশরুম আছে।
আর সিটের ক্ষেত্রে পিছনের দিকের যে সিটগুলো, এই যে 60 মানে 30-এর পরের থেকে যে সিটগুলো, সেই সিটগুলো উল্টা, আর 1-2 সিটগুলো হচ্ছে সিলেটমুখী। আর এই হচ্ছে শোভন চেয়ারের সিট। ইনকার সিটগুলো যেমন হয়, সিটের সাথে একটা গিয়ার থাকে, সিটকে কিছুটা নামিয়ে দেওয়া যায়। এদিকেও শোভন চেয়ারের কোচ। এখন সামনে সবগুলাই সম্ভবত শোভন চেয়ারের কোচই থাকবে। এবং আজকে দেখা যাচ্ছে 2607 অর্থাৎ 2600 সিরিজের লোকোমোটিভ দিয়ে আমাদের ট্রেনকে চালানো হবে। ইঞ্জিন গরম হচ্ছে, সময় বাকি 5 মিনিট। সামনে একজনকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে পরিচিত চেহারা। পরিচিত চেহারার একজন যুবক আসছেন এগিয়ে। এই ভদ্রলোক, আপনি কি আমার সাথে যাবেন? আপনি নাকি লোকটা সুবিধার না, সবাই বলে। আমার সাথে কিন্তু যাত্রা সঙ্গী হিসেবে আজকে আছে অপূর্ব ভাই। তাহলে যাত্রাটাও অপূর্ব হবে আশা করছি। এই ট্রেনের ওয়াশরুমের অবস্থা কি বলবো, খুবই জঘন্য। মানে নন এসির আমি যে কয়টা ওয়াশরুমে ঢুকলাম, আপনাদের ওয়াশরুমের ছবি আর কি দেখাবো, এত জঘন্য ওয়াশরুম, মানে ঢোকার মতো অবস্থা নাই, দুর্গন্ধযুক্ত। এই জিনিসটা অবশ্যই আমার মনে হয় রেলওয়ের খেয়াল করা উচিত, কারণ চট্টগ্রামে এই ট্রেন যখন এসেছে, এটা আজকে 7:30টার দিকে এসে পৌঁছেছে। তারপর অনেক সময় কিন্তু ছিল, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। এখানে দেখা যাচ্ছে হলুদ বাতি জ্বলে গেছে এবং ঘড়িতে সময় কিন্তু 44 এবং ছেড়ে যাওয়ার সময় 45। ইঞ্জিন গরম আছে, ছেড়ে দিবে। একদম 9:45 কিন্তু হুইসেল বেজে গেল এবং সেই সাথে আমাদের যাত্রা শুরু হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে। এদিকে আকাশে কেমন যেন একটা আভা দেখা যাচ্ছে, কিসের আভা সেটা বুঝলাম না, তবে এখান থেকে দেখতে কিন্তু ভালোই লাগছে। আর আমাদের ট্রেন মনে হচ্ছে ছেড়ে দিয়েও আবার থেমে থেমে যাচ্ছে। মানে অনেক সময় গার্ড সাহেব দেখতে পায় যে যাত্রীরা চলে আসছে, দৌড়াচ্ছে, ওরকম সময় ট্রেন আসতে যাওয়ার জন্য নির্দেশনা দেয়, অথবা ট্রেনকে কখনো কখনো থামিয়েও দিতে বলে। যেমন এখন কিন্তু বলতে গেলে থামিয়েই দিয়েছে প্রায়। আর যেহেতু এই ট্রেনে অনেক যাত্রী থাকে, যাত্রী থাকার জন্য দেখা যাচ্ছে যে নিচে নামাটা কঠিন হয়ে যায় এবং অনেক সময় আমি যাত্রার সময় দেখা যায় যে নিচে বেশিরভাগ সময় নামতে পারি না, কারণ এত অতিরিক্ত যাত্রী থাকে। আর যাত্রীগুলো দেখা যায় দরজার কাছে কিন্তু দাঁড়ানো যাত্রী সবচেয়ে বেশি থাকে। আর আমার তো সিট হয় যদিও দরজার কাছে, কিন্তু এত কাছে থেকেও নামাটা দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়। কতদিন থাকবো? কালকে দিন আমার থাকবো। উদয়ন এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 723, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত, চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত চলাচলকারী একটি আন্তনগর মিটার গেজ ট্রেন। এই ট্রেনটি চট্টগ্রাম সিলেট রুটে দ্বিতীয় আন্তনগর ট্রেন হিসেবে চালু হয়। উদয়ন এক্সপ্রেস 16ই মে 1988 সালে উদ্বোধন করা হয়। ট্রেনটি পাহাড়িকা এক্সপ্রেসের সাথে রেক ভাগকরণ করে থাকে। আমার সিট হচ্ছে 1 নম্বর, এই যে সিঙ্গেল সিট, এটা তো আমার প্রিয় একটা সিট, এটা আপনারা জানেন, আমি সেই সিটটাই নিয়েছি। আর হচ্ছে এই সিটগুলো সিলেটমুখী, রাতের ট্রেনে যদি যান এই সিলেটমুখী ট্রেনে আপনারা সামনের দিকে দেখতে দেখতে যেতে পারবেন। চার্জিং সকেট দেখছি না, ওই কোচের 2 মাথায় 2টা চার্জিং সকেট আছে, এছাড়া ওই যে সিটের পাশে পাশে যে থাকে ওইটা নাই। আমরা পাহাড়তলি পার হচ্ছি, দুর্দান্ত গতিতে কিন্তু আমাদের ট্রেন ছুটে চলছে, মানে এই রাতের বেলাও গতির কিন্তু কোনো কমতি নেই। ভাটিয়ারি স্টেশন পার হচ্ছি। আজকে অপূর্ব ভাইয়ের ফোনে দেখছি ইতিমধ্যেই 70-এর উপরে কিন্তু গতি উঠে গেছে। এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে ফেনী, লাকসাম জাংশন, কুমিল্লা, আখাউড়া জাংশন, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমশেরনগর,
কুলাউড়া, বরমচাল, মাইজগাঁও এবং সর্বশেষ সিলেট স্টেশন। সর্বমোট যাত্রার সময় প্রায় 8 ঘন্টা। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ বুধবার। সর্বমোট ভ্রমণ দূরত্ব 377 কিলোমিটার। এই ট্রেনের ভাড়া নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 450 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 857 টাকা এবং এসি বার্থ বা এসি কেবিনে 1591 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। দীর্ঘকাল পূর্বাঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ এলাকা চট্টগ্রাম ও আসাম রেলওয়ে থেকে বঞ্চিত ছিল। বেসরকারি কোম্পানি আসাম বেঙ্গল রেলওয়ে এই বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে আসাম এবং চট্টগ্রামকে রেলওয়ের আওতায় নিয়ে আসে। লোকোমোটিভটা কোনো বিষয় না, গতিটা অনেক গতি। এই লোকোমোটিভও গতি তুলতে পারে। 2600 সিরিজের লোকোমোটিভ, যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম বিরল যাওয়ার সময়, সেই দিনাজপুর কমিউটার, সেই ট্রেনেও কিন্তু এই লোকোমোটিভ ছিল। 1895 সালের আগ পর্যন্ত সিলেট এবং আসাম থেকে চা রপ্তানির জন্য কলকাতা বন্দরকে ব্যবহার করা হতো। সিলেট থেকে কলকাতা পৌঁছাতে সময় লাগত প্রায় 13 দিন। তাই চট্টগ্রাম বন্দরের সাথে রেলপথ নির্মাণ হলে স্বল্প সময়ে মালামাল পরিবহন করা যাবে। সুতরাং স্বাভাবিকভাবেই দ্রুত যোগাযোগ ব্যবস্থার কারণেই চা বাগানগুলি থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য সরকার ভাবতে শুরু করে। চা বাগানগুলি থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য সরকার ভাবতে শুরু করে। 19 শতকের শেষভাগ থেকেই রেল ব্যবস্থার জন্য সরকারি পর্যায়ে আলোচনা চলতে থাকে। 1875 সাল থেকেই চট্টগ্রামের কালেক্টর এবং অর্থ বিভাগের সেক্রেটারি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের কাছে চিঠি লিখতে থাকেন। সর্বপ্রথম 1881 সালে চট্টগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত রেল লাইন নির্মাণের পরিকল্পনা বিবেচনা করা হয়। পরবর্তীতে বাংলা সরকার চট্টগ্রাম থেকে চাঁদপুর পর্যন্ত লাইন নির্মাণের গুরুত্ব সম্পর্কে অবহিত করে। জরিপ কাজ হবার পরে চট্টগ্রাম থেকে লাকসাম হয়ে কুমিল্লা এবং লাকসাম থেকে আরেকটি লাইন চাঁদপুর পর্যন্ত তৈরি করা হয়। সেই সাথে চাঁদপুর থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত স্টিমার চালু করা হয় এবং গোয়ালন্দ ঘাট থেকে ব্রডগেজ লাইনে সরাসরি রানাঘাট হয়ে কলকাতা পর্যন্ত রেল লাইন আগে থেকেই ছিল। এর ফলে চট্টগ্রামের সাথে কলকাতার যোগাযোগ সহজতর হয়। ভাই রং চা হবে না? আদা হবে না। আচ্ছা আদা না হোক, আপনি লিকার দিয়ে দেন। পরবর্তীতে 1896 থেকে 98 সালের মাঝে কুমিল্লা থেকে সেই লাইনটিকে আখাউড়া, কুলাউড়া, শাহবাজপুর হয়ে বর্তমান ভারতের করিমগঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। মেহরবানি করে আপনাদের মালপত্র গুছিয়ে নামার সময় সতর্কতার সঙ্গে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের সময় কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের ধন্যবাদ। আমরা ফেনী অঞ্চলের সন্তান ডেপুটি কালেক্টর নবীন চন্দ্রের আত্মজীবনী থেকেও রেললাইন নির্মাণের সরকারি উদ্যোগের কথা জানা যায়। তিনি ফেনী মহকুমার দায়িত্বভার পেয়েছিলেন 1884 সালে। এক ঘন্টা 25 মিনিট সময় নিয়ে আমরা চলে আসলাম ফেনী। ফেনীতে 2 থেকে 3 মিনিটের মতো একটা বিরতি হবে। এখানে এখনও হলুদ বাতি জ্বলেনি, অর্থাৎ সিগন্যাল হয়নি। আমাদের এর পরবর্তী বিরতি স্টেশন লাকসাম জাংশন। আর এই ফেনী অনেক আগে থেকেই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, যদিও এটা আগে ছিল মহকুমা, পরে বাংলাদেশের সর্বশেষ জেলা হিসেবে স্বীকৃতি পায় ফেনী, মানে 64 জেলার মধ্যে 64তম। আর এই ফেনীও একসময় জাংশন স্টেশন ছিল। এটা আমি আপনাদের দেখিয়েছি যে যখন বিলোনিয়া পর্যন্ত ট্রেন চলাচল করতো, ফেনী থেকে সেই বিলোনিয়া লাইনটি ভাগ হয়ে গিয়েছিল। তো এখন আর বিলোনিয়াতে ট্রেন যায় না, তাই ফেনীও আর
জংশন হিসেবে গণ্য হয় না। তবে ফেনী স্টেশনে কিন্তু এক পাশে এখনও ফেনী জংশন লেখাটি আছে। অপূর্ব ভাই বলেন, কি অবস্থা, কেমন লাগলো? আর এক কাপ চা খাওয়াইতে পারেন না, এত বড় ট্রেন, আপনার লোকটা সুবিধার না। চা খাওয়ান। কয়টা বগি? বগি কয়টা? বগি কয়টা? 11টা। 11টা বগি, এক কাপ চা খাওয়াইতে পারেন না, লোকটা মোটর সুবিধা। ছোটোখাটো একটা হুইসেল দিয়ে ছেড়ে দিল। লাকসাম জংশন পর্যন্ত আমাদের ট্রেন যে চলবে এটা শুধুমাত্র মিটার গেজ লাইন দিয়েই চলবে, এবং উল্লেখ্য যে আমাদের ট্রেনটি কিন্তু মিটার গেজ ট্রেন, এবং চট্টগ্রাম থেকেও আমরা শুধুমাত্র মিটার গেজ লাইন দিয়ে যাত্রা করে আসলাম। আর লাকসামের পর আখাউড়া পর্যন্ত আমরা ডুয়েল গেজ লাইনে চলব। এই জায়গাতেই লেখা আছে ফেনী জংশন। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা লাকসাম জংশন স্টেশনে পৌঁছাব। আপনারা যারা লাকসাম স্টেশনে অবতরণ করবেন, মেহেরবানি করে আপনাদের মালপত্র গুছিয়ে নিন। নামার সময় সতর্কতার সঙ্গে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের সময় কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে ধন্যবাদ। রাত বাজে প্রায় 12টা। আমরা চলে আসলাম লাকসাম জাংশনে। এই লাকসাম জাংশনেও 2 থেকে 3 মিনিটের একটা ছোট বিরতি। গাড়ি কিন্তু ভালোই চলছে, গতি খারাপ না, একেবারে বেশ ভালো রকম গতি নিয়ে চলছে। আর ট্রেনে দাঁড়ানো যাত্রী যে খুব বেশি আছে তা না। ছেড়ে দিল আমাদের উদয়ন এক্সপ্রেস। লাকসাম জাংশন পার হওয়ার পর আমাদের ট্রেন লাইন যেটি হবে সেটি হবে ডুয়েল গেজ। লাকসাম জাংশনে যে স্টেশনেও সিঙ্গেল মানে শুধুমাত্র মিটার গেজের লাইন দেখা যাচ্ছে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কুমিল্লা স্টেশনে পৌঁছাব। আপনারা যারা কুমিল্লা স্টেশনে অবতরণ করবেন, মেহেরবানি করে আপনাদের মালপত্র গুছিয়ে নিন। আমরা চলে আসলাম কুমিল্লার খুব কাছাকাছি, মানে কুমিল্লা স্টেশনে এখন প্রবেশ করব। কুমিল্লা স্টেশনে এসে দেখে প্রচুর যাত্রী। যাই হোক, নামলাম, একটু তাড়াতাড়ি উঠে পড়তে হবে কারণ যাত্রী সংখ্যা অনেক, আর অনেক আলো ঝলমলে স্টেশন, দেখতে ভালোই লাগছে। আর কুমিল্লাতে আসার পর কিন্তু আমার সিট পরিবর্তন হচ্ছে, কারণ আমি একদম সিলেট পর্যন্ত সিট পাইনি। এবার আমার যাত্রা হবে উল্টা, এবার আমার সিট হচ্ছে 60 নম্বর। ধরে যে 60 নম্বর সিট, এখানে আসলাম, এবার যাত্রা হবে উল্টা। কথা হচ্ছে সিঙ্গেল সিটে আগে একটা ফ্যান থাকতো, যে এখানে এই ফ্যানটা হয়তো নষ্ট হয়ে গেছে অথবা খুলে নিয়ে গেছে। এই রাত 12টা বেজে 26 মিনিটে আমাদের ট্রেন কুমিল্লা স্টেশন থেকে ছেড়ে দিল। কুমিল্লা থেকে ছেড়ে যাওয়ার পর আমাদের পরবর্তী বিরতি হবে আখাউড়া জাংশনে। দল
আলোগুলো ভারতীয় সীমান্তের আলো। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আখাউড়া জংশন স্টেশনে পৌঁছাবো। আপনারা যারা আখাউড়া স্টেশনে অবতরণ করবেন, মেহেরবানি করে আপনাদের মালপত্র গুছিয়ে নিন। চলে আসলাম আখাউড়া জাংশন। আখাউড়া জাংশনে আসতে আসতে আমাদের সময় রাত 1:11। ট্রেন আসলে বিলম্বে নেই বললেই চলে, 2-1 মিনিট এদিক সেদিক হতে পারে, তো ট্রেন একদম সঠিক সময়েই চলছে। যদিও এই ট্রেনের খবর বেশ কিছুদিন থেকে আমি দেখলাম, আমি যেদিন চট্টগ্রাম আসলাম সেদিনও দেখলাম পাহাড়িকা প্রায় 2-2.5 ঘন্টার মতো বিলম্ব ছিল, কিন্তু এখন সে বিলম্বটা নেই, এখন বেশ ভালোভাবেই কিন্তু ট্রেন চলছে। আখাউড়া জাংশন স্টেশনে একটু বেশি বিরতি দিল। এই রাত 1:22 আখাউড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এরপর আমরা পরবর্তী যে স্টেশনে বিরতি নেব সেটি হচ্ছে শায়েস্তাগঞ্জ। এটা হবিগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। আখাউড়া পর্যন্ত যত সুন্দর লাইন দিয়ে আমরা আসলাম, মানে এই লাইনে তেমন কোনো শব্দ নেই, ঝাঁকি নেই। এবার কিছু লাইন পরিবর্তন হয়ে যাচ্ছে। এবারে যে লাইন হবে এই লাইনে কিন্তু খুব বাজে রকম একটা শব্দ হয়, যেটা আমি দেখেছি, যেটা অন্য লাইনে অতটা হয় না। বাজে শব্দটা হবে এবং ট্রেনের গতিও কিন্তু খুব বেশি হবে না। আখাউড়া জাংশনের পর ঢাকার দিকে গেলে যেমন একটি বাস নিতে হয়, আমরা এখন যাচ্ছি কুলাউড়ার দিকে। এদিকেও কিন্তু বেশ ভালোই একটা বাস নিতে হচ্ছে। এদিকেও ভারতীয় সীমান্ত দেখা যাচ্ছে, একদম সীমান্তের কাছ দিয়ে আমরা যাত্রা করছি। এটা তো মনতলা স্টেশন, কিন্তু এই স্টেশনে কেন থামলো? সম্ভবত কোনো ট্রেনের সাথে ক্রসিং হবে। এখন যে সময়, এখন রাত বাজে 2টায়, মনতলা স্টেশনে আমার কাছে মনে হচ্ছে ওই দিক থেকে উদয়ন আসতে পারে, অথবা ঢাকাগামী জয়ন্তিকাও হতে পারে। উদয়ন বা জয়ন্তিকা, এই দুইটার একটা ট্রেন হবে। অনেক দূরে কিন্তু দেখা যাচ্ছে ট্রেনের আলো। যাই হোক, আর খুব অল্প কিছু সময় এখানে বিরতি দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল ক্রসিং হয়ে যাওয়ার পর। যতটুকু মনে হলো উদয়ন এক্সপ্রেস। নোয়াপাড়া স্টেশন পার হচ্ছি। আমরা চলে এসেছি শায়েস্তাগঞ্জ। এই শায়েস্তাগঞ্জ প্রকৃতপক্ষে ছিল জাংশন স্টেশন, যদিও এখন জাংশন স্টেশন হিসেবে ব্যবহার হচ্ছে না। বেশ বড় একটা যাত্রা শেষ করে আসলাম শায়েস্তাগঞ্জ। বড় যাত্রা মানে আখাউড়ার পরে, আসলে লাইন বেশি ঘটাং করে, তো এই জন্য একটু যাত্রা বড়ই মনে হচ্ছে। 1 ঘন্টার কিছু বেশি সময় লাগে, 1.5 ঘন্টার মতো লাগে। এই শায়েস্তাগঞ্জও কিন্তু সে ব্রিটিশ আমলেই নির্মিত। এই লাইনটাই এই মানে একেবারে এদিকে কুলাউড়া শাহবাজপুর, মানে বাংলাদেশের সীমান্তের মধ্যে ধরা যায় যে একদম লাকসাম থেকে শুরু করে যখন লাইন নির্মাণ শুরু হয় 1895 সালে, যদিও শায়েস্তাগঞ্জের এদিকে 1900 সালের পরে লাইন এসে যুক্ত হয়। তবে এই লাইন ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং শায়েস্তাগঞ্জ জংশনও খুব গুরুত্বপূর্ণ, কারণ এদিক থেকে কিন্তু হবিগঞ্জ যে মূল যে জেলা, হবিগঞ্জ জেলার অন্তর্গত শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ জেলার লাইন কিন্তু এখান থেকে ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু এখন ট্রেন চলে না জন্য এটা জংশন হিসেবে ব্যবহার হচ্ছে না। তবে এটা জংশন স্টেশন, কারণ লাইন যদি যে কোনো সময় যদি চালু হয় তখন এটা আবার জংশন হিসেবে কাজ করবে। আরও একটি লাইন গিয়েছিল, সেটা হচ্ছে বাল্লা। সে বাল্লাতেও কিন্তু এখান থেকে লাইন চলে গিয়েছিল। বাল্লা হচ্ছে চুনারু ঘাটের ওইদিকে। যে ভদ্রলোক ঘুমাচ্ছে। এখনো পর্যন্ত সিগন্যাল হচ্ছে না, মনে হয় উপবন আসবে, ঢাকাগামী যে উপবন সেই ট্রেনটা এখন আসবে বলে মনে হচ্ছে। আপনার যাত্রা কেমন লাগছে বলুন? আগে ঘুম হবে তারপর।
আচ্ছা ঠিক আছে, আপনার ঘুম পাড়ানোর ব্যবস্থা করবো সকালে যে। আপনাদের কি জানা আছে যে বাংলাদেশের সব থেকে বড় গ্রাম কোন জেলায় অবস্থিত এবং গ্রামটার নাম কি? এটা আপনারা বলবেন। আমি এখন বলছি না, পরে বলবো। আর একটা সহজ উদাহরণ দিয়ে দিই, বাংলাদেশের সব থেকে বড় না, এশিয়ার সব থেকে বড় গ্রাম। আচ্ছা আরও সহজ করে দিই, পৃথিবীর সব থেকে বড় গ্রাম কোথায় অবস্থিত বলবেন? যদি কারো জানা থাকে কমেন্ট করে লিখে জানাবেন। অনেকদিন আপনাদেরকে প্রশ্ন দেই না, আজকে ভালো একটা প্রশ্ন দেওয়ার মতো প্রশ্ন পেলাম, তাই করলাম। আর আশা করছি ইনশাআল্লাহ সেই গ্রামেও পরিদর্শন করব, সেই গ্রামে কি আছে না আছে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমি দেখা মানে তো আপনাদেরকেও দেখানো। এগিয়ে আসছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, সিলেট থেকে ঢাকা। শায়েস্তাগঞ্জ ছাড়তে ছাড়তে আমাদের কিন্তু আমরা মনে হচ্ছে কাল বৈশাখীর কবলে পড়ে গেলাম। মানে ঝড় কিন্তু আসছে, ঝড় আসছে, মানে ঠান্ডা বাতাস, অনুভূতি কিন্তু সেরকম। ঝড়ের ঠান্ডা বাতাসের যে অনুভূতি, এতক্ষণ ভ্যাপসা গরম ছিল, কোথায় হারিয়ে গেল সেই ভ্যাপসা গরম একেবারে নিমেষে। এবার কিন্তু প্রচন্ড ঝড় চলে আসছে, মানুষজন জানালা লাগিয়ে দিচ্ছে, এমন অবস্থা। এখন কিন্তু আমরা একেবারে চা বাগানের মধ্যে দিয়ে যাত্রা করছি এবং এটা শ্রীমঙ্গলের মধ্যেই পড়েছে। আর অল্প কিছু দূর পরেই আছে শ্রীমঙ্গল স্টেশন। আর এদিকে প্রকৃতির অবস্থা কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে ঝড় হচ্ছিল শায়েস্তাগঞ্জে, আর এদিকে শ্রীমঙ্গল পৌঁছাতে পথিমধ্যে আমাদের কিন্তু বৃষ্টি ধরে ফেলেছে। শ্রীমঙ্গল স্টেশনে এসে দেখি বিদ্যুৎ নাই। আর শ্রীমঙ্গল স্টেশনের কথা কি বলবো, এত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি রেল স্টেশন, কিন্তু এই স্টেশনে একটি মাত্র প্ল্যাটফর্ম আছে। এই ট্রেনের বিরতি স্টেশন যে খুব বেশি তা না, চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত মাঝে মাত্র 9টা স্টেশন। যদিও আন্তনগর ট্রেন হিসেবে আমি যেমন বলি বেশিরভাগ সময় বিরতি একটু কম হওয়া উচিত। একটা ভালো বিষয় দেখলাম যে শ্রীমঙ্গল স্টেশনে কিন্তু প্ল্যাটফর্ম অনেক নিচু ছিল, এখানে প্ল্যাটফর্ম উঁচু করার জন্য কাজ হচ্ছে, এখনো প্লাস্টার করা হয়নি, ইট বসানো আছে। কাকা মুড়ি বানাচ্ছেন কি দিয়ে? কি দিয়ে মুড়ি? মটর মশলা, মটর ছোলা মশলা। কত করে? 20 টাকা। হ্যাঁ, হুইসেল তো দিয়ে দেবে। আচ্ছা অসুবিধা নাই, ট্রেনে ওঠা যাবে। এই ভদ্রলোকের মুড়ি মাখানো কিন্তু আসলেই অনেক সুস্বাদু। এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে, মুড়ি মাখানো প্রস্তুত। আমার দিলেন না? আমি গাড়িতে উঠলাম, তারপর আমাকে মুড়ি দিয়ে গেল, কারণ গাড়ি বেশ জোরে টান দিয়েছে। চমৎকার লাগলো। বললাম আপনি আগে ওঠেন গাড়িতে, আমি মুড়ি আপনাকে পৌঁছাই দিচ্ছি। আমাদের এই ট্রেনের যে এলএম সাহেব আছেন, মানে লোকো মাস্টার, যিনি ট্রেন চালাচ্ছেন, তিনি কিন্তু দুর্দান্ত। এবং আজকে সিগন্যালগুলো হচ্ছে, দেখা যাচ্ছে ক্রসিংগুলো যখন হয়েছে, ক্রসিং হয়ে স্টেশন পার হতে না হতে সিগন্যাল দিয়ে দিয়েছে এবং এলএম সাহেব কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে এবং বেশ জোরে সোরেই ট্রেন ছেড়ে দিচ্ছে স্টেশন থেকে। এই লাউয়া ছড়া কি আপনারা দেখতে চান? আমি লাউয়া ছড়া অনেকবার এসেছি,
তারপরও আমি এবারও চেষ্টা করব যদি সম্ভব হয় ফেরার সময় লাউয়াছড়া বন ঘুরে যেতে। আর ঘড়িতে এখন সময় ভোর 4টা, বিদ্যুৎ নেই। আমার মনে হচ্ছে এদিকে যে ঝড় হওয়ার কারণে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন জায়গায়। শ্রীমঙ্গলেও নেই, শমশেরনগরেও নেই, ভানুগাছেও বিদ্যুৎ নেই। এই জায়গায় এসে হঠাৎ করে থেমে গেল, মনে হয় নির্মাণ কাজ অথবা দুর্বল লাইন থাকার জন্য আমাদের ট্রেনকে থামিয়ে আবার আস্তে আস্তে করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত এদিকে কিন্তু লাইনগুলো খুবই দুর্বল। আমরা অনেকবারই আখাউড়া থেকে সিলেট এই লাইনের মধ্যে দুর্ঘটনা কিন্তু বছরে অনেকবারই ঘটে এবং লাইন চ্যুতির ঘটনা ঘটে। এই কারণেই এদিকে ট্রেনের কিন্তু গতি অনেক কম। চলে আসলাম শমশেরনগর। যাক, শমশেরনগরে বিদ্যুৎ আছে। আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারা হয়তো দেখতে পেয়েছেন। এমনই এক অবস্থার মধ্যে এখন ঘড়িতে সময় 4:20। ভোরবেলা এসে পৌঁছালাম শমশেরনগরে। আর খুব বেশি আর বিরতি স্টেশন নেই, এরপরে কুলাউড়া আর মাইজগাঁও আছে, তারপরে কিন্তু সিলেট। নাকি এই যে আনারস বিক্রি করেন? জি আমি বিক্রি করি। এই শ্রীমঙ্গলের থেকে না? জি। শমশেরনগরে কিছুক্ষণ বিরতি দিয়ে প্রায় 10-12 মিনিটের মতো ট্রেন দাঁড়িয়েছিল, তারপর আমাদের ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে সময় ভোর 5টা, আর এই ভোর 5টার সময় আমরা চলে আসলাম কুলাউড়া জাংশনে। চট্টগ্রাম থেকে আসাম যাবার জন্য মূল লাইনটি কুলাউড়া থেকে শাহবাজপুর হয়ে আসাম পর্যন্ত চলে যায়। কুলাউড়া থেকে একটি লাইন সিলেট শহরে প্রবেশ করে 1915 সালে। প্রথমে 1912 সালে কুলাউড়া থেকে ফেঞ্চুগঞ্জ ঘাট পর্যন্ত লাইনটি তৈরি করা হয়। পরবর্তীতে 1915-16 সালের মধ্যে সেই লাইনকে সিলেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কুলাউড়ায় আসতে আসতে আমাদের ভোর হয়ে গেছে, আর এখানে এখন টিপ টিপ বৃষ্টি পড়ছে। মূলত রেল লাইন যখন ব্রিটিশরা তৈরি করা শুরু করেছিল, মানে আখাউড়া থেকে এই যে সিলেটের এদিকে, তখন আসলেও সিলেট তাদের কিন্তু মূল গন্তব্য ছিল না, তাদের মূল গন্তব্য ছিল আসাম। সেখানে লাইন নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই যে কুলাউড়া দিয়েই শাহবাজপুর দিয়ে, কুলাউড়া শাহবাজপুর দিয়ে ভারতের আসামে লামডিং, বদরপুর এদিকে তারা রেল লাইন নিয়ে গিয়েছিল। তো সেই জন্যই এটি ছিল সেই সময়কার একটি গুরুত্বপূর্ণ স্থান। সিলেটে আসলে রেল যায় অনেক পরে। তবে কথা হচ্ছে যে এই কুলাউড়া থেকে আরেকটি যে তৃতীয় দিকের লাইন, অর্থাৎ শাহবাজপুর পর্যন্ত, যেহেতু বাংলাদেশের ভূখণ্ডে শাহবাজপুরই হচ্ছে সর্বশেষ রেলওয়ে স্টেশন, তো সেই শাহবাজপুর পর্যন্ত রেল লাইন কিন্তু অনেক দিন থেকে বন্ধ। সংস্কারের অভাব, নির্মাণ, এরকম এই সমস্ত কারণেই কিন্তু সেটি বন্ধ আছে। তবে বেশ কিছুদিন থেকেই, কয়েক বছর আগে থেকে এটার কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না। এই 2600 লোকোমোটিভ কিন্তু একটা বেশ দুর্দান্ত হুইসেল দেয়। এই হুইসেলটা খুব অন্যান্য কোনো লোকোমোটিভের সাথে মিলে না।
আমার কাছে হুইসেলটা ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। কুলাউড়া জাংশন কিন্তু একেবারে ছোটোখাটো না, বেশ বড় সড়োই আছে। স্টেশনের নাম স্পকাপন। গরম চাল। প্রকৃতির কিন্তু অনেক সুন্দর অসাধারণ একটি রং ধারণ করেছে। এই রঙের প্রকৃতিকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ আকাশ সম্পূর্ণরূপে মেঘাচ্ছন্ন। চমৎকার সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। এই চা বাগানের পাশ দিয়ে আমাদের ট্রেন বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। এখানে লাইন ক্লিয়ার ছিল না, তাই ট্রেন থেমে গিয়েছিল। অসাধারণ সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। চলে আসলাম মাইজগাঁও স্টেশনে, এবং এটাই হচ্ছে আমাদের আজকের ট্রেন উদয়ন এক্সপ্রেসের সর্বশেষ বিরতি স্টেশন মাইজগাঁও। প্ল্যাটফর্ম না থাকার জন্য যাত্রীদের অনেক কষ্ট হয়। এই হচ্ছে বিপরীত পাশ, এই পাশেও কোনো প্ল্যাটফর্ম নাই। এই পাশে নামলাম, প্ল্যাটফর্ম তো নাই, এজন্য যাত্রীদের অনেক হয়রানি। তো এগুলো আসলে প্ল্যাটফর্ম বানানো উচিত, কারণ মাইজগাঁও গুরুত্বপূর্ণ স্টেশন। সিলেটের পরেই সকল আন্তনগর ট্রেন এই স্টেশনে কিন্তু থামে। সম্ভবত ওই প্ল্যাটফর্মে কোনো একটা ট্রেনকে রাখবে, এই জন্যই প্ল্যাটফর্মে দেয়নি। এই মাইজগাঁও এসে পৌঁছালাম ভোর 5:40। দেখা যাক সিলেটে গিয়ে কটার সময় পৌঁছায়, তখন বোঝা যাবে যে আসলে ট্রেনের বিলম্ব কতটা হলো। প্রকৃতপক্ষে এই ট্রেন কিন্তু বিলম্ব করেনি, বিলম্ব ক্রসিংয়ের জন্য হয়েছে সর্বোচ্চ 10 মিনিট, কিন্তু বিলম্বটা হয়েছে লাইনের জন্য। লাইন আসলে নাজুক থাকার জন্য ট্রেন অনেক জায়গাতেই খুবই আস্তে আস্তে ডুক 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 করে এসেছে। এখন ঘড়িতে সময় 5:48। এই 5:48-এ আমাদের ট্রেন ছেড়ে দিল মাইজগাঁও থেকে, এবং সেই সাথে এই ট্রেনের বিরতি স্টেশন শেষ। এবার সর্বশেষ গন্তব্য সিলেটে গিয়ে আমাদের ট্রেন আশা করি থামবে। আর এর মাঝে কোথাও না কোথাও ক্রসিং হতে পারে কালনী এক্সপ্রেসের সাথে।
সেই সাথে আমরা প্রবেশ করে গেলাম সিলেট। সিলেট স্টেশনে নামতে না নামতে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝুম বৃষ্টি। প্ল্যাটফর্ম অনেক নিচু, এইটা কোনো প্ল্যাটফর্মই না। শুভ সকাল সিলেট থেকে। আমার যাত্রা ফুরলো, যাত্রা ছিল অসাধারণ। সর্বশেষে বিলম্ব গিয়ে পৌঁছালো 35 মিনিটে। বেশ কিছু কিছু জায়গায় ভালোই জোরে জোরে ট্রেনে এসেছে, এই জন্য বিলম্বটা অনেকটা পূরণ হয়ে গেছে। তো যাই হোক, নামতে নামতে আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন ঝুম বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো জানি না এই বৃষ্টির মধ্যে কোথায় যেতে পারবো, তবে আমার সাথে আছে ছাতা। আপনারা এই বর্ষাকালে বেরোলে কিন্তু ছাতা সাথে রাখতে ভুলবেন না। আর সিলেটেও বিভিন্ন জায়গা দেখবো। তো আপাতত এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে কোনো যাত্রায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকালবেলায় ঝুম বৃষ্টি, চমৎকার একটি আবহাওয়া। আমাদের অপূর্ব ভাই, আপনি তো ঘুমিয়েছেন নাকি? চমৎকার প্রকৃতি দেখা গেছে, আপনি কি দেখেছিলেন? দেখেন নাই? চলেন এবার বৃষ্টি দেখি। সিলেট আমাদেরকে বৃষ্টি দিয়ে স্বাগত জানালো। বৃষ্টি থাকলে তো ভালোই, বাংলাদেশ মানেই তো বৃষ্টি। বাংলাদেশের আবহাওয়ার প্রধান একটা জিনিস হচ্ছে বৃষ্টি। আবহাওয়া কয় রকম? গ্রীষ্ম, বর্ষা, শরতের মতন আবহাওয়া হচ্ছে বৃষ্টি, গরম আর ঠান্ডা। এই তিনটাই হচ্ছে বাংলাদেশের আবহাওয়া। তো তার মধ্যে একটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি যদি থাকে সফরে কিছুটা ঝামেলা হয়, এটা ঠিক। আপনারা ছেড়ে দিন। যা হোক।